বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কথা প্রচলিত আছে যে কুকুরের লেজ এক মণ ঘি মাখলেও তা সোজা হয় না। ঠিক তেমনি আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীর, আমাদের তৃণমূলের কিছু কর্মীরা, নেতা তো আছেই, তৃণমূলের কিছু কর্মীরা এমনই অবস্থা, তারা ভাইয়ের এত পদলোহন করে। এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর একটা আমেজ সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়ি ঘরে যাচ্ছে এবং তাদের মামলা হামলা কমে যাচ্ছে, তাদের জামিন হচ্ছে সারা বাংলাদেশে। কিন্তু এই চাটুকাররা, যারা এই নেতার পদলেহনকারী, তারা এখন আবার ফেসবুকে বিভিন্নভাবে, নেতার কোনো খবর নাই, পীরের সাথে দেখার নাই, সিন্নির কুতকুতি, এই নেতাদের গুণগান গেয়ে ফেসবুকের মধ্যে বিভিন্নভাবে নেতাদেরকে প্রমোট করছে, যেন আগামী দিনের নেতা আবার সেই চাঁদাবাজ, সন্ত্রাস এবং যারা অপকর্ম করে আওয়ামী লীগটাকে নিঃশেষ করে দিয়ে, পদ বাণিজ্য করে আওয়ামী লীগটাকে নিঃশেষ করে দিয়েছে, তাদেরকে আবার তাদের পদে পুনঃস্থাপন করার জন্য এবং তাদেরকে মনোনয়ন দেওয়ার জন্য তারা এখনই আবার এই চাটুকাররা এই নেতার গুণগান গেয়ে ফেসবুক গরম করছে। তাই বলছি যে কুকুরের লেজ এক মণ ঘি মাখলেও এটা সোজা হয় না। ঠিক আমাদের চরিত্র তাই হয়েছে। একটি কথা আমরা হয়তো বুঝেছি যে এবার যে নির্বাচন হয়েছে, নির্বাচনে আওয়ামী লীগ উপরের থেকে, সর্বোচ্চ পর্যায়ের থেকে এমন নির্দেশনা ছিল না যে নির্বাচনকে প্রতিহত করার জন্য, যার জন্য আমাদের আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ চেয়েছিল যে একটা নির্বাচন বাংলাদেশে হোক। কারণ সে ডক্টর ইউনূস তাকে জোতা দিয়ে মারল, তার লজ্জা নাই, যার লজ্জা নাই তাকে জোতা দিয়ে পিটলো, লজ্জা হয় না। আর লজ্জা থাকে তাকে মুখে বলল, লজ্জা হয়। সে কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না, অংশগ্রহণ করতে দিবে না। এবং তার যে একটা অ্যাটিটিউড, যে কোনোভাবেই তাকে মেরে ফেললো, সে সারা পৃথিবী বলল সে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না। যার জন্য তখন আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ, আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে এবং ভারত সহ এবং আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী যেসব রাষ্ট্রগুলা ছিল, তারাই মনে করেছিল যে যে কোনোভাবে একটি নির্বাচন হোক, ইউনূস এই আপদ বিদায় হোক। এই আপদ বিদায় হলে যে কোনো একটা গণতান্ত্রিক সরকার আসলেই সে গণতান্ত্রিকভাবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিবে এবং আওয়ামী লীগ সে এই তার কার্যক্রম চালাতে পারবে এবং গণতান্ত্রিক শক্তি হিসাবে সে আবার আবির্ভূত হবে। তাই আমরা আগেই বুঝেছি যে ভারতও চায় যে, এবং আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দরাও চায় যে কোনোভাবে একটা নির্বাচন হয়ে যাক। নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু ইউনূস বিদায় হলে তখন বিএনপি গণতান্ত্রিকভাবে রাষ্ট্র চালাতে গেলে এবং সারা পৃথিবীর চাপে সে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিবে। যেহেতু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কোর্টের থেকে দেওয়া হয় নাই, সে একটা অধ্যাদেশ জারি করে, এই কুলাঙ্গার ডক্টর ইউনূস একটা অধ্যাদেশ জারি করে সে এই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দিয়েছে। ইনশাল্লাহ আগামী 2-1 মাসের মধ্যে বিএনপি এই নিষেধাজ্ঞা উঠিয়ে বা এই কোর্টের মাধ্যমে একটা রিট করে এই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাবে, আবার আমরা এই দলীয় কার্যক্রম চালাতে পারবো। তবে একটি কথা এখন ওই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে, সকাল এই টানেলের মুখে আলো দেখা যাচ্ছে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের অনেক এমপি এবং অনেক নেতাকর্মীদের প্রচুর তাদের জামিন হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়ি ঘরে থাকতে পারতেছে। এমন একটা অবস্থা সৃষ্টি, আস্তে আস্তে এমন একটা অবস্থা। আর আপনারা দেখেছেন আজকের ঘটনাটাই বলছি, আজকে গতকাল ঢাকা ইউনিভার্সিটির কিছু জুলাই যোদ্ধা সমন্বয়ক, এই জুলাই যোদ্ধা তারা গাঁজা সেবন করার জন্য সরারদুদ্দানে গিয়েছিল এবং তাদেরকে কেউ অ্যারেস্ট করেছে। যার জন্য ঢাকা ইউনিভার্সিটির এই গাঁজুটি যারা গাঁজা খায়, এই গাঁজা খাওয়ার গ্রুপগুলা জুলাই যোদ্ধা, তারা আবার আজকে শাহবাগ থানাতে ঘেরাও করেছে। তারা রাজপথে অবরোধ করতে তুলে সরকার, এই বিএনপি সরকার তাদেরকে কঠোর হাতে দমন করত, কিন্তু তারা রাজপথ দখল না করে তারা শাহবাগ থানার সামনে বিক্ষোভ মিছিল করেছে। তাই তারা যে অবস্থা শুরু করছে, আবার দেশটাকে একটা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে। কিন্তু সার্জিস আশরাফরা বুঝে গেছে যে তাদের পায়ের তোলা মাটি নাই, তারা এখন নিশ্চুপ হয়ে গেছে এবং তারা এখন বলতে চাচ্ছে যে
এই তারা এমনভাবে কথা বলছে, তারা এখন ভয়ে ভীতে এমন অবস্থা, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এনসিপির নেতৃবৃন্দকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, মারা হচ্ছে, পিটানো হচ্ছে, এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের এই কার্যকলাপগুলো খোলা হচ্ছে এবং বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে। তাই এই সময় আমি অনুরোধ করব আপনাদেরকে, করজোড় করে হাত আপনাদের কাছে করজোড়ে আমি অনুরোধ করব, এই ভাই লীগ থেকে আপনারা দূরে থাকুন। এই আগে এই 15 বছর, 14 বছর, 17 বছর আপনারা দেখেছেন যাদেরকে আপনারা আইকন নেতা মানতেন, যাদের পদলোহন করেছেন, যে জীবন যৌবনের সবটুকু ব্যয় করেছেন দেশের নেতার, ওই সব নেতা, ম্যাক্সিমাম নেতাদেরকে আপনারা চিনেছেন যে তারা আসলে এই চাঁদাবাজ, সন্ত্রাসী, এবং তারা যে কোনোভাবে এই কর্মীদেরকে ব্যবহার করে তারা একটু মনোনয়ন নেওয়া এবং দলের পদ নেওয়া, এটাই ছাড়া তাদের মেইন ইয়ে ছিল। এই 17-18 মাসে তারা কোনোভাবেই কর্মীদের যোগাযোগ রাখে নাই। যেসব নেতাদের 20 বছর 30 বছর আগে 50 লাখ টাকা, 50,000 টাকা একসাথে দেখে নাই, তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, কিন্তু এই 17-18 মাসে কোনো কর্মীদের সাথে যোগাযোগ রাখে নাই। তাই আমি বলবো, এই 17-18 মাসের মধ্যে যারা আওয়ামী লীগের কোনো পদবীধারী নেতা ছিল না, কিন্তু দেখা গেছে প্রতি নির্বাচনী আসনে কিছু কিছু নেতারা, তারা পদবীধারী নেতা ছিল না, কিন্তু এই যারা জেল খাটছে তাদের পরিবারকে দেখাশোনা করেছে, জেলে যারা আছে তাদেরকে সহায়তা করেছে, তাদের জামিনের জন্য চেষ্টা করেছে, এবং ওই নির্বাচনী এলাকার যারা অবহেলিত এই নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছে, এবং সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরকে আগামী দিনে আমরা দলীয় মনোনয়ন এবং দলের সাংগঠনিক পদকে তাদেরকে দেখতে চাই। তারা অতীতে কী পদ ছিল সেটা আমরা বড় কথা না, কিন্তু অতীতে সে আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির সদস্য ছিল বা প্রেসিডেন্ট সদস্য ছিল, সেটা আমাকে দেখার ব্যাপার না। দেখার ব্যাপার হলো অতীতে সে কী অপকর্ম করেছে। যারা ভালো ছিল তাদের পিছে আমরা আছি, কিন্তু যারা খারাপ ছিল, সে যত বড় পদবীধারী নেতা হোক, তাদের আমরা পিছে নাই। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদক একজন আজান দিলে স্টেজের মধ্যে নামাজ পড়া শুরু করে, কাজা করে না। আরেকজন তাকে লালবাগে, তাকে আর এখন বাইনোকুলার দিয়েও তাকে খুঁজে পাওয়া যায় না, বাড়ি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না। আমরা এসব নেতার চাঁদাবাজ, যারা এই চাঁদাবাজি করে পদ বাণিজ্য করে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়েছে, তাদেরকে আমরা আর আগামীতে নেতৃত্ব দেখতে চাই না। আগামীতে মহানগরে, থানাতে এমন নেতৃত্ব চাই যাদের গ্রহণযোগ্যতা আছে, থানাতে, উপজেলাতে যারা এলাকার মধ্যে গ্রহণযোগ্যতা আছে, তাদের ক্লিন ইমেজ, তাদেরকে আমরা দলের এই গুরুত্বপূর্ণ পদগুলোতে চাই। এবং মহানগরে যারা অ্যাক্টিভ, যেমন শাহ আলম মুরাদ, সাইদ খোকন, এই ধরনের নেতৃত্বকে নিয়ে আসতে হবে, যাদের সাথে তৃণমূল কর্মীদের সাথে যোগাযোগ আছে, এবং ইসমাইল চৌধুরী সম্রাট, তাদের মতো নেতাদেরকে ঢাকা মহানগর দক্ষিণে এনে শক্তিশালী করতে হবে। এবং পরিশেষে এটা বলবো, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যত নেতা, বিশেষ করে শাহ আলম মুরাদ প্রথম 6 এপ্রিল প্রথম ঢাকা মহানগরে সে অসুস্থ শরীর নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। এরপরে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক FM শরীরুল ইসলাম, মতিন ভাই, সুব্রদা, এবং আমি অনেকের নাম এখন বলছি না সময়ের সংক্ষেপতার জন্য, যারা আছে প্রত্যেকে সবার নিঃশর্ত মুক্তি চাই। ইনশাল্লাহ খুব সহসাই মুক্তি হয়ে যাবে। কারণ আপনারা দেখেছেন আজকেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছে যে যেসব 5 আগস্টের পর যেসব ফেসিবাসের বিরুদ্ধে যেসব নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে, একটি এমন অনেক মামলা আছে, 3,000 আসামি, একটা মানুষের মৃত্যুর জন্য 3,000 আসামি। এইসব কিছু যারা ওইসব ঘটনায় জড়িত ছিল না, এবং ক্লিন ইমেজের মানুষ যারা এসব অপকর্ম ছিল না, তাদেরকে এভাবে ঢালাইভাবে দিয়ে তাদেরকে রেখে আমরা বিতর্কিত হতে চাই না। আমরা আইন শাসন করতে চাই, কায়েম করতে চাই। তাই আমার বিশ্বাস খুব সহসাই আগামী সংসদ হওয়ার পর, এরপরে 2-3 মাসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা, হাজারে হাজারে লাখে লাখে নেতাকর্মীরা, তারা জামিন পাবে, বাড়িঘরে আসবে। তাই আমার অনুরোধ থাকবে যে আমরা যেন এই ভাই লীগটা পরিহার করি।
এবং এই বাইলিগ আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়েছে। এই 17-18 মাসের আপনারা সারা বাংলাদেশে কারা এই অপকর্ম করেছে, তারা হাজার হাজার কোটি টাকা এই কর্মীদেরকে ব্যবহার করে চাঁদাবাজি অপকর্ম করে এই অর্থ ইনকাম করে কেউ বিদেশে কেউ দেশে থেকে তারা কর্মীদের খোঁজখবর নেয় নাই, তাদেরকে চিহ্নিত করে এই নেতারা যেন আর সামনের কাতারে না আসতে পারে সেভাবে আমাদেরকে এগিয়ে চলতে হবে। আর আরেকটি কথা, ভারতীয় এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে যে তারেক জিয়া যে লন্ডনে তারেকের সাথে ডক্টর ইউনূস এবং খলিলুর রহমান দেখা করেছিল, তখন বলেছিলাম তার ডক্টর ইউনূস চাচ্ছে যে আগামীতে নির্বাচনে বিএনপি বিজয়ী হবে, তাই সে প্রেসিডেন্ট হতে চেয়েছিল এবং খলিলুর রহমানকে যেন মন্ত্রী পরিষদে রাখে সেই অনুরোধটুকু হয়েছিল। কিন্তু তাই আমরা আগেও বলেছি, এখনও তার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে, খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে এবং ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হওয়ার জন্য এখন তারেকের সাথে লিয়াজো করে চলছে। যদি তারেক রহমান যদি এই কাজটি করে, তো তারেক রহমানের জীবনের সবচেয়ে বড় ভুল কাজটি করবে। তাই এই সুদি ইউনূসকে যে দেশটিকে নিঃশেষ করে দিয়েছে, তাকে যেন কোনোভাবেই আর এই প্রেসিডেন্ট করা না হয়। আর আরেকটি কথা, যে ভারতের প্রেসক্রিপশনে তারেক যে এসেছে, আমরা আগেও বলেছি, তারেক জিয়া বলেছিল ওনার মার মৃত্যুর সময় তিনি বলেছিল যে আমি আসতে পারতেছি না বাংলাদেশে, আমার বাংলাদেশে যাওয়াটা আমার উপরে না, অন্য জায়গা থেকেই আমার না যাওয়ার জন্য আমাকে চাপ দেওয়া হচ্ছে। তাই তখন আমরা বলেছিলাম ভারত থেকে চাপ দেওয়া হচ্ছে, ভারতের সাথে কম্প্রোমাইজ করে তিনি বাংলাদেশে এসেছেন। তাই এখন আপনারা দেখেছেন যে ভারতের খালেদা জিয়া মারা যাওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছিল এবং তারেক রহমান বিজয়ী হওয়ার পর বিএনপি বিজয়ী হওয়ার প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল। এবং এখন দেখা যাচ্ছে সারা বাংলাদেশে এই ভারতের সে ভিসা বন্ধ, এই ভিসা চালু হয়ে গেছে। বাংলাদেশ এখন আগরতলা থেকে যে মৈত্রী বাস কলকাতা যেত, এই বাসও চালু হয়ে গেছে। কিছুদিনের মধ্যে এই ভিসা চালু হয়ে যাবে, বাংলাদেশ ভারত খুব ভালো সম্পর্ক হয়ে যাবে এবং সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের তাদের সবার জামিন হয়ে যাবে। হয়তো কিছু নেতার জামিন হবে না এবং যারা অরিজিনাল অপকর্ম করেছে তাদেরকে জামিন হবে না এবং সাধারণত প্রায় নেতাকর্মীদের জামিন হয়ে যাবে। তাই সবাই ঐক্যবদ্ধ থাকুন, পৃথিবীর কোনো শক্তি নাই আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারে। এ কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।